আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় 2026 সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দ, মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগত। বন্ধুরা, পাঞ্জেরি গাইড থেকে মডেল টেস্ট 4 এর ত্রিকোণমিতি ও পরিমিতি অংশ নিয়ে আলোচনা করব এই পর্বে। এখানকার প্রথম যে প্রশ্নটা আছে 5 নম্বর, উদ্দীপকের তথ্যে আসার আগে ক নম্বর প্রশ্নটা সমাধান করি। দেখাও যে tan স্কয়ার 3a = 4 sin স্কয়ার 3a যখন a = 20 ডিগ্রি। a 20 ডিগ্রি আমার একটা মান দেয়া আছে, বাম পাশে tan স্কয়ার 3a আর ডান পাশে আছে হলো 4 sin স্কয়ার 3a। এই দুটো সমান সেটা আমাদের দেখাতে হবে। তো a কোণের মান যদি 20 ডিগ্রি হয়, আমরা যদি মানটা বসিয়ে দেই tan স্কয়ার 3a তার মানে 3 * 20 ডিগ্রি, 3 × 20 = 60, অর্থাৎ tan স্কয়ার 60 ডিগ্রি। tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, যেহেতু এখানে স্কয়ার আছে তাই মানের উপরে স্কয়ার হবে, √3 স্কয়ার করলে হচ্ছে 3। আর ডান পাশের অংশটুকু যদি হিসাব করি, এই কোণের মান 20 ডিগ্রি বসিয়ে দিই, 4 sin স্কয়ার 3 * 20 ডিগ্রি, 3 × 20 = 60, 4 sin স্কয়ার 60 ডিগ্রি। sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, স্কয়ারটা মানের উপর দিয়ে দিলাম, 4 * 3/4, 4 4 কাটা যাবে, কাটলে হচ্ছে 3 থাকবে শুধু। তাহলে দেখো বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়ে যাচ্ছে, অর্থাৎ ক নম্বর প্রশ্ন যেটা দেখাতে বলা হয়েছে সেটা দেখানো হয়ে যাচ্ছে। এরপর খ নম্বর প্রশ্নটাতে আছে যে দেখাও যে m = n। এটার জন্য আমাদের উদ্দীপকের তথ্য দরকার। উদ্দীপকে m = sec θ - tan স্কয়ার θ আর n = cosec θ - 1 / cosec θ + 1 এরকম মান দেয়া আছে। তো আমরা এখান থেকে m আর n সমান সেটা দেখাবো। এখানে জায়গা করে নিচ্ছি খ নম্বর প্রশ্নটার জন্য। খ নম্বর প্রশ্ন m = n দেখাতে হবে। আমরা প্রথমে বাম পক্ষ অর্থাৎ m এর মানটা লিখি। m মানে হচ্ছে sec θ - tan θ হোল স্কয়ার। এটা হচ্ছে খ নম্বর প্রশ্নটা। তো লেফট হ্যান্ড সাইড লিখে নিতে পারো। লেফট হ্যান্ড সাইড = হচ্ছে m, আর m এর মান হচ্ছে sec θ - tan θ হোল স্কয়ার। প্রথমেই m আর n এর যে মান উদ্দীপকে দেয়া আছে সেটা অবশ্য লিখে নিতে পারো, আমি সেটা লিখি নাই। এখন sec θ - tan θ হোল স্কয়ার এটাকে যদি সমাধান করার চেষ্টা করি, sec θ কে আমরা 1/cos θ লিখতে পারি, আর tan θ কে ভেঙে লেখা যায় 1/sin/cos θ, sin θ/cos θ। বাইরে যে হোল স্কয়ারটা ছিল সেটা রইল। দুইটা ভগ্নাংশের নিচেই cos θ আছে, তাহলে আমরা cos θ টা লসাগু নিয়ে নিই। লসাগু নিলে যেহেতু লসাগু আর হর একই, তাহলে উপরে লব যা আছে সেগুলোই হবে sin θ হোল স্কয়ার। উপরে 1 - sin θ হোল স্কয়ারটা এখানে আলাদাভাবে দিয়ে দেই লবের উপর, আর নিচেও আলাদাভাবে যদি স্কয়ার দিয়ে দেই cos স্কয়ার θ হয়। cos স্কয়ার θ মানে হচ্ছে 1 - sin স্কয়ার θ। ত্রিকোণমিতির সূত্র অনুসারে আমি একটু পাশে লিখি, সেটা মানে পরের লাইনটা লিখছি 1 - sin θ হোল স্কয়ার উপরে, আর নিচে হচ্ছে 1 - sin স্কয়ার θ। এবারে উপরের অংশটা যেহেতু হোল স্কয়ার আছে এটাকে দুইবার লিখতে পারি, 1 - sin θ * 1 - sin θ। আর নিচে এই 1 এর উপর যদি একটা স্কয়ার ধরে নেই, a স্কয়ার - b স্কয়ার। সূত্র অনুসারে a + b * a - b। 1 - sin θ উপর থেকে নিচ থেকে একটা করে 1 - sin θ আমরা কেটে দিতে পারি, তাহলে উপরে থাকবে হচ্ছে 1 - sin θ আর নিচে হলো 1 + sin θ। তো এই পর্যন্ত আসার পর যদি প্রশ্নের ডান পক্ষটা খেয়াল করো, n প্রমাণ করতে হবে। n এ cosec θ দেয়া আছে, কিন্তু আমাদের এসেছে হলো sin θ। তো sin θ এর সাথে তো cosec এর সম্পর্ক আছে। sin আর cosec হচ্ছে পরস্পরের বিপরীত রাশি। sin θ মানে হচ্ছে 1/cosec θ। এখন
ডান পাশে যা আছে সেই পর্যন্ত পৌঁছানোর জন্য আমরা সাইনকে কোসেকে রূপান্তর করি। 1 মাইনাস সাইন থিটা মানে হচ্ছে 1 বাই কোসেক থিটা, কোসেক থিটা নিচেও একই রকম 1 প্লাস 1 বাই কোসেক থিটা, কোসেক থিটা। উপরে নিচে আলাদাভাবে লসাগু নিতে হবে। কোসেক থিটা লসাগু নিলে উপরে কোসেক থিটা মাইনাস 1 হবে, কোসেক থিটা মাইনাস 1 হর দিয়ে ভাগ, লবের সাথে গুণ। এগুলো যোগ বিয়োগের কথা আর বিস্তারিত বলছি না, কারণ এগুলো আসলে খুব আমাদের ছোটবেলার হিসাব। কোসেক থিটা লসাগু, এখানে কোসেক থিটা প্লাস 1। এবারে উপরের ভগ্নাংশটার সাথে যদি নিচের ভগ্নাংশ ভাগ করি তাহলে সেটা গুণ হয়ে উল্টে যাবে। কোসেক থিটা মাইনাস 1 বাই কোসেক থিটা, কোসেক থিটা গুণ হয়ে উল্টে গিয়ে কোসেক থিটা যাবে উপরে আর কোসেক থিটা প্লাস 1 হচ্ছে নিচে, কোসেক থিটা প্লাস 1। এখন এই কোসেক থিটা আর কোসেক থিটা উপর নিচ কাটা যায়, উপরে থাকবে হচ্ছে কোসেক থিটা মাইনাস 1 আর নিচে কোসেক থিটা প্লাস 1, কোসেক থিটা প্লাস 1। তো এটাই আমাদের n এর মান দেয়া আছে উদ্দীপকে। হ্যাঁ ঠিক আছে, এটাই হচ্ছে n এর মান। তার মানে আমরা m থেকে শুরু করে n পর্যন্ত আসতে পেরেছি। n এটা অর্থাৎ ডান পক্ষ। তো এটা প্রমাণ করতে বলা হয়েছে, দেখাতে বলা হয়েছে। আমরা এখানে দেখানো হলো বা শো লিখে দিতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, এই 5 নম্বর সৃজনশীলটার গ নম্বর প্রশ্নে n প্লাস 1 বাই n ইকুয়াল টু 10/3 এমন একটা সমীকরণ দেয়া আছে। এখান থেকে থিটার মান বের করতে বলা হয়েছে, যেখানে বলা হয়েছে যে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে 0 ডিগ্রি থেকে বড় আর 90 ডিগ্রি থেকে ছোট। n মানে হচ্ছে উদ্দীপকে দেয়া আছে কোসেক থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই কোসেক থিটা প্লাস 1। তো আমরা প্রথমে n এর জায়গাতে n এর মান বসিয়ে সমীকরণটা তৈরি করে নিব, তারপর সেই সমীকরণ থেকে থিটা এর মান বের করার চেষ্টা করব। n মানে হচ্ছে উদ্দীপকে যেমনটা দেয়া আছে কোসেক থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই কোসেক থিটা প্লাস 1। হ্যাঁ, উপরে হচ্ছে মাইনাস আর নিচেরটাতে প্লাস, কোসেক থিটা প্লাস 1 প্লাস এখানে 1 এর নিচে আবার এই একই জিনিস 1 বাই n। তো 1 এর নিচে 1 কে যদি এটা দিয়ে ভাগ করি সেটা উল্টে গিয়ে বা এভাবে করে বলতে পারি যে n এর বিপরীত রাশি হচ্ছে 1 বাই n। তাহলে n এর যে মান এটাকে উল্টিয়ে দিলেই 1 বাই n এর মানটা হয়। তো সেটা এক লাইন তোমরা 1 বাই n n এর জায়গাতে n এর মানটা বসিয়ে তারপরে হিসাব করতে পারো এক লাইন বেশি। আমি এখানে এক লাইন কম করছি, সরাসরি 1 বাই n মানে কোসেক থিটা প্লাস 1 উপরে কোসেক থিটা প্লাস 1 আর ডিভাইডেড বাই কোসেক থিটা মাইনাস 1 লিখে দিলাম। ডান পাশে হচ্ছে 10/3। এরপর এই অংশটুকু লসাগু নিব, কোসেক থিটা প্লাস 1 দুইটা রাশি লসাগু হবে, কারণ একটাতে প্লাস আছে একটাতে মাইনাস, দুইটা ভিন্ন ভিন্ন রাশি। কোসেক থিটা মাইনাস 1 হর দিয়ে লসাগুকে ভাগ করলে এটা কাটা যাবে, এইটা থাকবে কোসেক থিটা মাইনাস 1, তার সাথে উপরে লব গুণ করে দিলে দুইটা যেহেতু এক জাতীয় রাশি আমরা হোল স্কয়ার লিখে দিতে পারি, কোসেক থিটা মাইনাস 1 হোল স্কয়ার। একইভাবে মাঝখানে প্লাস, এখানে হচ্ছে কোসেক থিটা প্লাস 1 হোল স্কয়ার হয়, কোসেক থিটা প্লাস 1 হোল স্কয়ার 10/3। এখন উপরের অংশটা a মাইনাস b হোল স্কয়ার আর এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। দুইটা অংশ আলাদাভাবে a মাইনাস b হোল স্কয়ার আর a প্লাস b হোল স্কয়ার সূত্র দিয়ে ভেঙে নিতে পারো, অথবা সম্পূর্ণ অংশটাই একটা সূত্র ব্যবহার করে ছোট করে নেওয়া যায়। যদি সূত্রটা তোমাদের জানা থাকে তাহলে তো খুবই ভালো, অবশ্য জানা থাকা উচিত। আর না জানলে এইটার ক্ষেত্রে সমস্যা নাই, এখানে দুই লাইন শুধু বেশি করতে হবে, এটা a মাইনাস b হোল স্কয়ার এটা a প্লাস b হোল স্কয়ার সূত্র দিয়ে ভেঙে তারপর একটু যোগ বিয়োগ করতে হবে। আমি এখানে যে সূত্রটার কথা বলছিলাম সেই সূত্র প্রয়োগ করছি, a মাইনাস b হোল স্কয়ার প্লাস a প্লাস b হোল স্কয়ার সমান সমান হয় হচ্ছে 2 ইনটু a
a স্কয়ার প্লাস b স্কয়ার, এই ক্ষেত্রে কোসেক স্কয়ার থিটা প্লাস 1 স্কয়ার অর্থাৎ 1। আর নিচেও আবার a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্রানুসারে হয় কোসেক স্কয়ার থিটা মাইনাস 1, ডান দিকে হচ্ছে 10/3। আমরা উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করে একটু ছোট করে নিতে পারি অঙ্কটা। কোসেক স্কয়ার থিটা প্লাস 1, নিচে হচ্ছে কোসেক স্কয়ার থিটা মাইনাস 1, 2 দিয়ে ভাগ করা হয়েছে এই পাশে, তো ডান পাশে 2 দিয়ে ভাগ করলে হবে 5/3। 10 কে 2 দিয়ে ভাগ করে 5। এবারে আর গুণন করব, এই পাশটা গুণ করে বাম পাশে লিখছি 5 কোসেক স্কয়ার থিটা কোসেক স্কয়ার থিটা। এরকম আর গুণন করার সময় আমাদের মানে যেই রাশিটার যেই পদটার মান বের করা দরকার সেটাকে আমরা ধনাত্মক রাখার চেষ্টা করব। এই পাশে গুণ করলে 5 হবে 5 কোসেক স্কয়ার থিটা, আর এই পাশটা গুণ করলে হচ্ছে 3 কোসেক স্কয়ার থিটা। যদি আমরা 3 কোসেক স্কয়ার থিটাটাকে এই পাশে রাখি, পরবর্তীতে মাইনাসের ঝামেলা পোহাতে হবে। তো এই বিষয়গুলো একটু খেয়াল রেখে তারপরে অঙ্ক করতে হবে, তাতে করে আমাদের অঙ্ক একটু ছোট হবে এবং সময়ও বেঁচে যাবে। এই পাশ আচ্ছা, এই পাশে 5 এর সাথে গুণ করলে -5 ইজ ইকুয়াল টু ডান পাশে হচ্ছে 3 দিয়ে গুণ 3 কোসেক স্কয়ার থিটা প্লাস 3। এবার একটু পার্শ্ব পরিবর্তন করে যেগুলো এক জাতীয় রাশি আছে সেগুলোকে আমরা এক পাশে নিয়ে আসবো, তারপর থিটার মানটা বের করব। তো বাম দিকে 5 কোসেক স্কয়ার থিটা আছে, সেটা বাম দিকেই থাকবে 5 কোসেক স্কয়ার থিটা। ডান পাশ থেকে 3 কোসেক স্কয়ার থিটাটাকে বাম পাশে নিয়ে আসবো, মাইনাস হয়ে যাবে 3, এটা 3 কোসেক স্কয়ার থিটা। ডান পাশে তো আগে থেকে 3 ছিল, আর বাম পাশে যে -5 সেটা ডান পাশে গিয়ে যোগ হয়ে যাবে, 5 আর 3 হবে 8। বাম দিকে এখানে 5 থেকে 3 বাদ দিলে 2 কোসেক স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু ডান পাশে হচ্ছে 8। এই 2টাকে যদি ডান পাশে নিয়ে 8 এর সাথে ভাগ করে দেই, কোসেক স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 4। এরপর কোসেক থিটা ইকুয়াল টু স্কয়ার এর পাশে এসে হবে √4 এর রুট করলে 2। এখানে আমি পরের লাইনটা এখানে একটু শর্ট করে পাশে লিখে দিচ্ছি। 2 এর পরিবর্তে আমরা লিখতে পারি কোসেক 30 ডিগ্রি। কোসেক হচ্ছে সাইনের অপোজিট, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2, আর 2 হচ্ছে 1/2 এর অপোজিট, তার মানে কোসেক 30 ডিগ্রির মান হচ্ছে 2। আমরা 2 এর পরিবর্তে কোসেক 30 ডিগ্রি লিখে দিতে পারি। তাহলে দুই পাশ থেকে যদি কোসেক বাদ দিয়ে দেওয়া হয়, আমরা থিটা এর মান পাবো 30 ডিগ্রি। এটা সূক্ষ্মকোণ, আমাদের বলা হয়েছিল যে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ, তো এই মানটা গ্রহণযোগ্য। তাহলে এটাই হচ্ছে গ নম্বর প্রশ্নটার সমাধান। বন্ধুরা, এরপর যে সৃজনশীল প্রশ্নটা আছে 6 নম্বর, উদ্দীপকের বেশ বড় একটা তথ্য দেয়া আছে, আমরা সেটাতে পরে আসছি। প্রথমে দেখো ক নম্বর প্রশ্নটা। বলা হয়েছে যে কোনো ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের গড় 11 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল 121 বর্গ সেন্টিমিটার হলে এর সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব নির্ণয় করো। ট্রাপিজিয়ামটা কি জিনিস সেটা তোমাদের প্রথমে জানতে হবে। ট্রাপিজিয়াম হচ্ছে এমন এক ধরনের চতুর্ভুজ যেটার এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, আর বিপরীত যে সমান্তরাল বাহু জোড়া আছে সেগুলোর দৈর্ঘ্য যদি a আর b হয়, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হয় হচ্ছে হাফ ইন্টু a প্লাস b ইন্টু h ইজ ইকুয়াল h। তো এইচটা হচ্ছে ওই সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব, সেটা এখানে নির্ণয় করতে বলা হয়েছে, অর্থাৎ এইচ এর মান এই ক নম্বর প্রশ্নে বের করতে হবে। ক্ষেত্রফল দেয়া আছে, আর হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের গড় দেয়া আছে, সমষ্টির গড়। সমান্তরাল বাহুদ্বয় a প্লাস b লিখতে পারি, a প্লাস b সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, আর গড় মানে হচ্ছে এটাকে 2 দিয়ে ভাগ, অর্থাৎ ভাগ 2, অথবা ভাগ 2টার সামনে এভাবে করে লিখতে পারি। তো এটার মান দেয়া আছে, এখানে একটু বাংলায় কথা লিখে নিলে ভালো হতো যে সমান্তরাল বাহুদ্বয়ের গড় সেটা হচ্ছে 11 সেন্টিমিটার। আমি একটু সময় বাঁচানোর জন্য কথাটা লিখি নাই। আর ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দেয়া আছে 121 বর্গ সেন্টিমিটার। তো আমাদেরকে এইচ এর মান বের করতে হবে, উচ্চতা বা লম্ব দূরত্ব এইচ ইজ ইকুয়াল টু হোয়াট। তা আমরা সূত্র জানি,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, পরিমিতির সূত্র নিয়ে আমার একটা ভিডিও আছে, যদি তোমরা প্রয়োজন মনে করো তাহলে দেখে নিতে পারো। আমি এখানে শুধু ক্ষেত্রফল লিখছি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল লেখা উচিত। ক্ষেত্রফল সমান সমান হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু বাহুদ্বয়ের লম্ব দূরত্ব। ক্ষেত্রফলের মান প্রশ্নে দেয়া আছে 121, আর হাফ ইন্টু a প্লাস b সেটার মানও দেয়া আছে হলো 11, আর তার সাথে h গুণ সেই h এর মান আমরা বের করব। 11 এই পাশে এনে যদি 121 এর সাথে ভাগ করি তাহলেই h এর মান পাওয়া যাবে। 121 ভাগ 11, 121 কে যদি 11 দিয়ে ভাগ করা হয় তাহলে 11ই হয়, অর্থাৎ ওই বাহুদ্বয়ের লম্ব দূরত্ব যেটা আমাদের বের করতে বলেছে সেটা হচ্ছে 11 সেন্টিমিটার। শেষে তোমরা একটু বাংলায় কথায় লিখে নিবে যে বাহুদ্বয়ের লম্ব দূরত্ব 11 সেন্টিমিটার। খ নম্বর প্রশ্নের জন্য আমাদের উদ্দীপকের তথ্যের সাহায্যের প্রয়োজন। খ নম্বর বলা হয়েছে যে আয়তাকার ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। উদ্দীপকে আছে যে লোহার তৈরি একটা আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতার অনুপাত হচ্ছে 3:2:2, আর আয়তন হচ্ছে 768 ঘনমিটার। তো এর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার অনুপাত দেয়া আছে আর আয়তন দেয়া আছে। উদ্দীপকে আরো কথা আছে, তবে খ নম্বর প্রশ্নের জন্য আমাদের এই অংশটুকুই দরকার, এতটুকুই দরকার। ঘনবস্তুটার সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ঘনবস্তু, আয়তাকার ঘনবস্তু, সেটা সমগ্র তলের ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই তাহলে এর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা জানা দরকার। তো প্রশ্নে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতার অনুপাত দেয়া আছে। দৈর্ঘ্য অনুপাত প্রস্থ অনুপাত হচ্ছে উচ্চতা। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতাকে আমরা a b c দিয়ে প্রকাশ করতে পারি, সেটা পরে প্রকাশ করব। এখানে 3:2:2 প্রশ্নের তথ্যটা, উদ্দীপকের তথ্যটা একটু লিখে নিলাম। আমরা ধরে নিচ্ছি যে আমরা মনে করি যে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, আয়তাকার ঘনবস্তুটির দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 3x, 2x এবং 2x। অনুপাতের রাশিগুলোকে আমরা কোনো একটা একই সংখ্যা দিয়ে গুণ করে আসল সংখ্যাটা আবার প্রকৃত মানটা পেতে পারি। তো এই ক্ষেত্রে ধরে নিচ্ছি যে সেই মানে একই সংখ্যাটা হচ্ছে x দিয়ে গুণ করলে এই আয়তাকার ঘনবস্তুটার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা পাওয়া যাবে। এখন এই x এর মানটা আমরা কিভাবে বের করব? এখানে উদ্দীপকের যে আয়তন দেয়া আছে ঘনবস্তুটার 768 ঘনমিটার। আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতার গুণফল। তাহলে এই যে x এর মাধ্যমে যদি আমরা এটার আয়তন বের করি, আয়তন দৈর্ঘ্য, প্রস্থ ইন্টু উচ্চতা 3x ইন্টু 2x ইন্টু 2x। এটা ঘন মিটার একক দেয়া আছে। ঘন মিটার অর্থাৎ ঘন মিটার, কিউবিক মিটার লিখতে পারো বা ঘন মিটার। গুণ করে 3 দুগুণা 6, 6 দুগুণা 12 x কিউব ঘন মিটার। প্রশ্নে এই আয়তনের মান দেয়া আছে, তো আমরা লিখতে পারি প্রশ্ন মতে 12x কিউব ইকুয়াল টু 768। হ্যাঁ, ঠিকই লিখেছি। তাহলে x কিউব ইকুয়াল টু 12, তো এই পাশে গিয়ে ভাগ 768 ডিভাইডেড বাই 12। 12 দিয়ে এটাকে ভাগ করলে কত হয় একটু দেখে নিই। 768 ডিভাইডেড বাই 12 ভাগ করলে হবে হচ্ছে 64। তার মানে x কিউব ইজ ইকুয়াল টু 64। তাহলে x ইজ ইকুয়াল টু কিউবটা ওই পাশে গিয়ে কিউব রুট ঘনমূল 64 এর ঘনমূল করলে হয় 4। x মানে হচ্ছে তাহলে 4। x এর মান পেয়েছি, আমাদের দরকার হচ্ছে এর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, যাতে করে আমরা এর সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এগুলোকে a দিয়ে, a b c দিয়ে প্রকাশ করে নিতে পারো, তাতে করে আমাদের সূত্র প্রয়োগ করতে সুবিধা হয়।
সূত্রটা ABCD আমরা লিখি সাধারণত, অথবা দৈর্ঘ্য L, প্রস্থ B আর উচ্চতা হচ্ছে H দিয়েও প্রকাশ করা হয়। যে কোনো একভাবে হিসাব করলেই হয়। এখন x যদি 4 হয় তাহলে আয়তাকার ঘনবস্তুটার দৈর্ঘ্য হচ্ছে, অবশ্য আচ্ছা এটা দুঃখিত, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আলাদাভাবে বের না করে আমরা x এর মাধ্যমে প্রথমে সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করি, তারপরে x এর মান বসিয়ে দেব। আবার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আলাদাভাবে বের করে করতে পারো, তবে তার চেয়ে এইভাবে করে একটু সংক্ষিপ্ত হবে। সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল সূত্রানুসারে, সূত্রটা না লিখে আমি সরাসরি মান বসিয়ে দিচ্ছি x এর মাধ্যমে। দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 3x, প্রস্থ হলো 2x, প্লাস 2 ইন্টু AB প্লাস BC, B ইন্টু C প্লাস CA, C ইন্টু A। 3 দুগুণা 6 x স্কয়ার প্লাস 2 দুগুণা 4 x স্কয়ার, তারপর আবারও 3 দুগুণা 6 x স্কয়ার, 6 4 10 আর 6 16, 2 ইন্টু 16 x স্কয়ার, তার মানে 32 x স্কয়ার। x মানে হচ্ছে 4, মান বের করেছিলাম আমরা 4 স্কয়ার, 4 স্কয়ার মানে হচ্ছে 16, তার সাথে যদি 32 গুণ করে দেওয়া হয় 32 ইন্টু 16, তাহলে পাবো হচ্ছে 512 বর্গ মিটার। যেহেতু এটা ক্ষেত্রফল, এই কারণে এটার একক হবে বর্গ মিটার। পরিমিতির অঙ্কগুলোর ক্ষেত্রে তোমাদের এককের বিষয়ে একটু বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ একটা মিটারের জায়গাতে যদি সেন্টিমিটার লিখে দাও তাহলে হয়তো মানে আপাত দৃষ্টিতে মনে হয় যে এটা বড় কোনো ভুল না, কিন্তু আসলে মিটার আর সেন্টিমিটারের মধ্যে তো 100 গুণের পার্থক্য। তো এই কারণে এই শুধু একটা একক ভুল করার কারণেই শিক্ষক ইচ্ছে করলে অঙ্কটা কেটে দিতে পারে। 6 নম্বর প্রশ্নের গ নম্বরটাতে আছে যে লোহার পাইপটির উচ্চতা নির্ণয় করো। লোহার পাইপের কথা উদ্দীপকে যেটা বলা হয়েছে যে ঘনবস্তুটাকে গলিয়ে একটা বেলনাকার ফাঁপা পাইপ তৈরি করা হলো, যার ভেতরের আর বাইরের ব্যাসার্ধ যথাক্রমে 5 ও 6 সেন্টিমিটার। ঘনবস্তুটাকে গলিয়ে বলা হয়েছে আয়তাকার ঘনবস্তু, যেটার কথা উদ্দীপকের প্রথম অংশে দেয়া ছিল। তো ওটাকে গলানো হলে তো আয়তন সেমই থাকবে, অর্থাৎ ঘনবস্তুটার আয়তন যেমনটা দেয়া ছিল 768 বর্গ মিটার, গলিয়ে যদি এটাকে পাইপে পরিণত করা হয় বা সিলিন্ডার আকৃতির একটা বস্তুতে যদি পরিণত করা হয়, সেটার লোহার আয়তন সেমই থাকবে। এখন সেই ঘনবস্তুটাকে গলিয়ে যে ফাঁপা পাইপ তৈরি করা হয়েছে, তার ভেতরের বাইরের ব্যাসার্ধ দেয়া আছে, আমাদের বের করতে হবে যে পাইপটার উচ্চতা কত। তো আয়তন যেহেতু সেমই থাকবে, সেটা আমরা একটু লিখে নিতে পারি যে পাইপের লোহার আয়তন, পাইপের লোহার আয়তন, লোহার আয়তন 768, যেটা উদ্দীপকে দেয়া ছিল, ঘন মিটার। যেহেতু প্রশ্নে বলা হয়েছে যে আয়তাকার ঘনবস্তুটাকে গলিয়ে এই লোহার পাইপটা তৈরি করা হয়েছে, সেই জন্য আয়তন দুইটার সেমই থাকবে। এখন আমরা ধরে নিচ্ছি যে পাইপটার উচ্চতা h, যেটা নির্ণয় করতে হবে। উচ্চতা এটা ধরে নিচ্ছি, ধরি বা মনে করি উচ্চতা h মিটার। পাইপের ভেতরের এবং বাইরের ব্যাসার্ধ দেয়া আছে। পাইপের ভেতরের ব্যাসার্ধ, ভেতরের ব্যাসার্ধ এটাকে আমরা R1 দিয়ে প্রকাশ করলাম, সেটা দেয়া আছে হলো 5 মিটার। আচ্ছা, এখানে 5 সেন্টিমিটার দেয়া আছে। এটা কি ভুল করে দিয়েছে নাকি ইচ্ছে করে দিয়েছে আমি ঠিক জানি না, একটু কনফিউজড। তো যাই হোক, সেন্টিমিটার দেয়া আছে, সেন্টিমিটার দিয়েই করছি। হিসাবটা একটু বিদ্যুতে হয়ে যাবে, সেন্টিমিটার এটাকে মিটার বানিয়ে নিই, যেহেতু আয়তনটা আমাদের ঘন মিটার এককে দেয়া আছে। এটাকে মিটার বানালে 0.05 মিটার হবে। আর পাইপের আচ্ছা বাইরের ভেতরের ব্যাসার্ধ যদি এটা হয়, তাহলে পাইপের ভেতরের আয়তন কি হবে? ভেতরের আয়তন
পাইপটা হচ্ছে সিলিন্ডার আকৃতি। সিলিন্ডারের আয়তনের সূত্র আমরা জানি যে পাই আর স্কয়ার এইচ। আর হচ্ছে এই ক্ষেত্রে R1 স্কয়ার এইচ। এইচ হলো উচ্চতা। তো R1 এর মান আমরা জানি, কিন্তু এখন সেই মানটা বসাচ্ছি না, একটু আমরা পরবর্তীতে একসাথে হিসাব করব। এরপর আবার পাইপের বাইরের যে ব্যাসার্ধ দেওয়া আছে 6 সেন্টিমিটার, সেটার কথা। পাইপের বাইরের ব্যাসার্ধ, বাইরের ব্যাসার্ধ এটাকে R2 দিয়ে প্রকাশ করলাম, সেটা দেওয়া আছে হলো 6 সেন্টিমিটার। তার মানে 0.06 মিটার 100 দিয়ে ভাগ করে, কারণ 100 সেন্টিমিটারে হচ্ছে 1 মিটার। এবার বাইরের যে আয়তন, বাইরের আয়তন থেকে যদি আমরা ভেতরের আয়তনটা বিয়োগ করি, তাহলে তো পাইপের লোহার আয়তন পাওয়া যাবে। বাইরের আয়তন লিখি নাই, সুতরাং পাইপের বাইরের আয়তন হবে হচ্ছে পাই R2 স্কয়ার এইচ। এখানেও আমি আর এর মান, পাই এর মান, এগুলো মান না বসিয়ে আপাতত এরকম রেখে দিলাম। পরবর্তীতে একসাথে হিসাব করব। ওপরে একটু মুছে জায়গা করে নিচ্ছি। আচ্ছা, এটা আয়তনটা কত আছে সেটা তোমরা একটু খেয়াল রাখবে, যে পাইপের আয়তন কত সেটা আমরা জানি। প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে বাইরের আয়তন হচ্ছে পাই R2 স্কয়ার এইচ। এখান থেকে যদি ভেতরের আয়তন মাইনাস করা হয় পাই R1 স্কয়ার এইচ, তাহলে পাইপের লোহার আয়তন হওয়ার কথা, সেটা হচ্ছে 768। এখান থেকে আমরা পাই আর এইচ কমন নিতে পারি। কমন নিলে R2 স্কয়ার মাইনাস R1 স্কয়ার হবে 768। তাহলে এই যে হিসাবটা এখানে এইচ আর পাই এগুলো একবার হিসাব করলেই হয়ে যাচ্ছে। তো এই হিসাবটা একটু সংক্ষেপ করার জন্য আমরা আগে এগুলোর মান বসাইনি, এখন একসাথে মান বসাবো। পাই এর মান 3.1416, এইচ এর মান আমাদের নির্ণয় করতে হবে। R1 R2 হচ্ছে 0.06 স্কয়ার, আর এটা হচ্ছে 0.05, সেটার উপরে স্কয়ার। ডান পাশে হচ্ছে 768। একটু ক্যালকুলেটর ব্যবহার করা ছাড়া উপায় নাই এখন। 0.06 আর যদি স্কয়ার করি তাহলে হচ্ছে 3.1416। আমার কাছে এই মুহূর্তে সাইন্টিফিক ক্যালকুলেটর নাই, তো আমি এটা ম্যানুয়াল মানে সাধারণ একটা ক্যালকুলেটর দিয়ে হিসাব করছি, যার কারণে এটা মানটা লিখে নিচ্ছি। যদি সাইন্টিফিক ক্যালকুলেটর তোমাদের কাছে থাকে, আশা করছি যে আছে সবার কাছে, তো এগুলো হিসাব তোমরা একসাথে করে ফেলতে পারো। এটা 0.036 হবে, মাইনাস এটা হচ্ছে 0.0025, ডান পাশে 768। তারপর 3.1416 ইন্টু এইচ, তারপর যদি এটা মাইনাস করা হয় এখান থেকে 0.0025 বিয়োগ করলে হচ্ছে 0.0011, ডান পাশে 768। তাহলে এইচ এর মান হবে কি, এখানে যে পাই এর মানটা আর এই যে এই সংখ্যাটা গুণ অবস্থায় আছে, সেটা ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে। 768 ডিভাইডেড বাই 3.1416, আর এটাও নিচে ভাগ, অর্থাৎ নিচের সংখ্যার সাথে গুণ 0011। তো এটা যদি হিসাব করা হয় 768, এটাকে আমরা ভাগ করব 3. একটু ভুল হয়ে গেছে হিসাবে, 768 ডিভাইডেড বাই 3.1416, আর আরো ভাগ করতে হবে হচ্ছে 0.0011 দিয়ে। তাহলে সব মিলে আমরা পাবো অনেক বড় একটা সংখ্যা, 2 4টা 2। বলেছিলাম যে অনেক বেশ বিদ্যুৎ একটা মান আসবে, 22 4টা 2 আছে, তারপরে হচ্ছে 37, এরপরে আবার দশমিকের পর চলতেই থাকবে, আমরা দশমিক পর 2 ঘর লিখে 66 লিখতে পারি। এটা হচ্ছে মিটার একক, মিটার প্রায়, যেহেতু দশমিকের পর অনেকগুলো মান আসবে, চলতেই থাকবে।
তো এটা দেখো যে একটা পাইপের উচ্চতা হচ্ছে যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 2,22,237.66 মিটার। তো এটা তো আসলে একটা অবাস্তব জিনিস। তো এই কারণে বলছিলাম যে প্রশ্নটা মনে হয় যে প্রিন্টিং মিস্টেক আছে, বা ইচ্ছা করে অবশ্যই এমন প্রশ্ন দিতে পারে কনফিউশনে ফেলার জন্য। তো যাই হোক, প্রশ্ন যেমন আছে আমরা সেভাবে সমাধান করলাম এটা। এই ভিডিওটা যদি তোমাদের উপকারে লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।